আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে ২০২৫ সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২,০০০ টন, পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪,০০০ থেকে ২৫,০০০ মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আপনারা জেনে অবাক হবেন, যেই পেট্রোল পাম্প, ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প ২০২৫ সালের মার্চে গড়ে ৫,০০০ লিটার অকটেন বিক্রি করেছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে ৯ থেকে ১০,০০০ লিটার পেট্রোল অকটেন বিক্রি করলো, সেই অকটেন ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা সংসারে বাস করি, আমাদের স্ত্রী, আমাদের মায়েরা জানেন আমাদের সংসারের মাসিক চাহিদাটা কি। চাল, ডাল, তেল। রাষ্ট্র একটি বড় সংসার, এই সংসারেও এক মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই বিষয়টি পরিকল্পনা মাফিক চলে। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। আমি আপনাদেরকে এটুকু বলছি, বর্তমান গণতান্ত্রিক সরকার মার্চ মাস আর ২৭ তারিখ শেষ হতে যাচ্ছে, আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা ৯০ দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। কারণ আমরা মনে করছি এই বিশ্ব এভাবেই কম বেশি সংকটের মধ্যে দিয়ে পরিচালিত হবে, এবং এটি একটি নিউ নর্মাল থিওরি। নতুনভাবে এই পৃথিবীর সাথে আপনাকে আমাকে অভ্যস্ত হতে হবে। আমরা এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশের জনগণের যেন কষ্ট না হয়। আপনারা জানেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার, প্রায় ১৬৭ কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার। কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। তাই জনগণের স্বার্থ যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করতে বদ্ধপরিকর। নিশ্চয়ই আপনারা গর্বিত হয়েছেন গতকাল একটি তথ্যে, হরমুজ প্রণালী দিয়ে যে ৫টি দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান সম্মতি দিয়েছে, তার মধ্যে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমনিতে অর্জিত হয়নি, এটি বর্তমান সরকারের একটি কূটনৈতিক সাফল্য। আমরা বাংলাদেশের সাথে
বাংলাদেশের জনগণের সাথে পৃথিবীর যে প্রান্তে আমাদের পৌঁছানো প্রয়োজন আমরা পৌঁছাবার চেষ্টা করছি। আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে এটুকু বলবো, আপনাদের ভোটে নির্বাচিত সরকার যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন এই রাষ্ট্র পরিচালনার, তাদের উপর যেভাবে আজ এই মুহূর্ত পর্যন্ত আস্থা রেখেছেন, আগামী দিনগুলোতে আপনাদের আস্থা অব্যাহত রাখেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের আগামী দিনের সকল চাহিদা মেটাবার জন্য সর্বতভাবে চেষ্টা করব। কিন্তু সাম্প্রতিক অতীতে আমাদের এই ভাতা কর্মসূচির অভিজ্ঞতা সুখকর নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন জনগণের কাছে দৌড় গড়ে পৌঁছাবার চেষ্টা করেছি, তখন কত সাধারণ নারী আমার কাছে এমনটি বলেছেন যে বাবা 16 বছর আগে তো তোমার চাচা মারা গেছে, আমি মানুষের দৌড়গোড়ায় বারবার গেছি, আমার একটা কার্ড হয়নি। অর্থাৎ 16 বছর ধরে একজন বিধবা নারী একটা বিধবা ভাতা পাবার জন্য জনপ্রতিনিধিদের কাছে বারবার গেছে, কিন্তু তার জন্য একটি বিধবা খান তিনি জোগাড় করতে পারেননি। কিন্তু যার প্রয়োজন, যেটি পাবার অধিকার, যেটি পাবার হক তাদের, তারাই যেন পান। অর্থাৎ এই ধরনের কার্ড কিংবা অনুদান বিতরণে ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিংবা রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়টি যেন কখনোই গুরুত্ব না পায়, এটি রাষ্ট্র হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। ও আপনি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে পারি, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকারের এটি রাজনৈতিক অঙ্গীকার বটে। আর তাই আজকের এই আয়োজনের সূচনাতে আমরা শুনেছি যে নির্বাচনী অঙ্গীকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিংবা আমরা জনগণের কাছে করেছিলাম, নির্বাচিত হতে পারলে আমরা অসচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য, সংসার পরিচালনা ক্ষেত্রে আরেকটু স্বাচ্ছন্দ্য আনবার জন্য আমরা পারিবারিক কার্ড চালু করব। আমরা যখন এই কথাটি বলেছিলাম, তখন এই কথার পরিপ্রেক্ষিতে অনেক রাজনৈতিক সংগঠন বিরূপ মন্তব্য করেছিল। কেউ কেউ মনে করেছিল এটি নিছক নির্বাচনে জয়লাভ করবার একটি কৌশল মাত্র। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবার কালই এখনো নখ থেকে মুছে যাবার আগে আমরা আমাদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে 37,000 প্রায় 500 জনকে প্রাথমিকভাবে পাইলট প্রজেক্টের মাধ্যমে এটি দেওয়া হয়েছে, যাতে করে অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, এই প্রক্রিয়া কিভাবে ত্রুটিমুক্ত করা যায় সে ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয়ের উদ্দেশ্যে। আমি জানতে পেরেছি, আমি আশা করি ইনশাল্লাহ আগামী জুনের মধ্যে এই প্রক্রিয়া যে বিস্তার লাভ করবে, সেখানে ইনশাল্লাহ আমার যশোরেরও মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া শুরু করবেন ইনশাল্লাহ। আমরা নির্বাচনের আগে বলেছিলাম কৃষকদেরকে কৃষক কার্ড দেব। কেন বলেছিলাম? কারণ আমরা দেখেছি সরকারি অনুদানের সার, বীজ, কীটনাশক যেটি একজন কৃষকের ন্যায্য মূল্যে পাওয়ার অধিকার, মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য মূল্যে পাওয়া থেকে তারা অতীতে বঞ্চিত হয়েছে। সেই রাজনৈতিক অঙ্গীকারও আমরা পূরণ করতে চলেছি ইনশাল্লাহ আগামী 1 বৈশাখ 14 এপ্রিলের মাধ্যমে। অর্থাৎ একটি রাজনৈতিক দল যখন তার রাজনৈতিক অঙ্গীকার নিয়ে জনগণের কাছে পৌঁছায় এবং জনগণ যখন তার ওই নির্বাচনী ম্যানিফেস্টোতে আস্থা রেখে তাকে ভোট দেয়, তখন সরকারের দায়িত্ব পড়ে যায় তার কথা অক্ষরে অক্ষরে পালন করবার, এবং সেটি আমরা করবার চেষ্টা করছি। আমরা এই প্রক্রিয়ায় যশোরবাসী তথা সমগ্র দেশবাসী সাহায্য প্রার্থনা করছি। আমি সমাজের অবস্থাপন্ন ব্যক্তিবর্গকে আহ্বান করব, আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক আদায় করি। যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখবেন ইনশাল্লাহ সমাজে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কমবে।